আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। 12 ফেব্রুয়ারি ভোট। জনমনে প্রচুর সন্দেহ, এই ভোট আদৌ হবে কি না, কিংবা হলেও কি রকম হবে। মানে সেটা অহিংস না সহিংস, সফল না ব্যর্থ, এইসব নানা বিষয় নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন। এই পরিস্থিতিতে ভোট হওয়া নিয়ে একটা বড় প্রশ্ন নতুন করে তুলে দিয়েছে নিহত ওসমান হাদির ইনকিলাব মঞ্চ। আপনাদের হয়তো মনে আছে, নিশ্চয়ই মনে আছে, 12ই ডিসেম্বর হাদি আততায়ীর দ্বারা আক্রান্ত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ তারা দাবি করেছিল হাদি হত্যায় জড়িত আওয়ামী লীগ এবং আততায়ী ভারতে পালিয়ে গেছে। এরপর 18ই ফেব্রুয়ারি সিঙ্গাপুরে হাদির মৃত্যু হয়। ইতিমধ্যে তার দল ইনকিলাব মঞ্চ সরকারকে আলটিমেটাম দিয়েছিল যে 24 দিনের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করতে হবে, নইলে দেশে নির্বাচন হতে দেয়া হবে না। সেই সময়সীমা শেষ হয়েছে। খুনির বিচার হওয়া দূরের কথা, পুলিশের চার্জশিট এখনো ঠিকমতো জমা পড়েনি। একটি চার্জশিট পুলিশ অবশ্য জমা করেছিল, তবে ইনকিলাব মঞ্চ সেটা গ্রহণ করেনি। তাদের বক্তব্য, আসল খুনিকে ও খুনের পরিকল্পনা যারা করেছে তাদের আড়ালে রেখে পুলিশ এই চার্জশিট দিয়েছে। এটা তারা মানছে না, মানবেও না। পরবর্তী চার্জশিট এখনো তৈরি হয়নি পুলিশের। এমন পরিস্থিতিতে যখন মিডিয়া এবং সরকারের নজর কেন্দ্রীভূত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ওপর, যখন পাবলিক অ্যাটেনশন থেকে ওসমান হাদি প্রায় অদৃশ্য হয়ে গেছে, তখন গতকাল 5 জানুয়ারিতে ইনকিলাব মঞ্চ হাদিকে নিয়ে নেমে পড়ল বিক্ষোভে। গতকাল থেকে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এবং ওসমান হাদির স্ত্রী ফাতিমা তাসলিম জুমা, তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছেন। তাদের দাবি, পুলিশি তদন্তে তারা সন্তুষ্ট নন এবং তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান। তাদের প্রধান দাবি হলো, আন্দোলনকারীরা এখন আর কেবল ঘরোয়া তদন্তের ওপর আস্থা রাখতে পারছেন না। তাদের বর্তমান দাবি হলো, হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ চাই। দ্বিতীয়ত, পুলিশের জমা দেওয়ার চার্জশিট তারা প্রত্যাখ্যান করেছে, যেহেতু তারা মনে করে এতে রাঘব বোয়ালদের আড়াল করা হয়েছে। এর অর্থ রাঘব বোয়ালরা আছেন তাহলে। তৃতীয়ত, হত্যাকাণ্ডের নেপথ্য পরিকল্পনাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। কেন এই কৌশল পরিবর্তন করলো হঠাৎই এই ইনকিলাব মঞ্চ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন বন্ধ করা যত না, তার চেয়ে বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে নিশ্চিত করা তাদের কাছে এখন বেশি বাস্তবসম্মত মনে হচ্ছে। প্রথমে তারা বলেছিল নির্বাচন বন্ধ করে দেব যদি না এর মধ্যে খুনিদের ধরা হয়, ইত্যাদি ইত্যাদি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের তিনি জানিয়েছেন যে জাতিসংঘের অধীনে তদন্তের ঘোষণা না আসা পর্যন্ত তারা যমুনার সামনে থেকে সরবেন না। তারা যমুনার সামনে বসে গেছেন অবস্থান বিক্ষোভে। বর্তমান পরিস্থিতি কি রকম? আজ 6 ফেব্রুয়ারি সকালেও এবং আজকেও এই মুহূর্তে খবর পাওয়া গেল যে যমুনা ভবনের আশেপাশে কড়া নিরাপত্তা ও পুলিশের বেষ্টনী তো সকাল থেকে ছিল, এবং আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছিল যে প্রশাসনের কোনো আশ্বাস নয়, বরং দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখা পর্যন্ত তারা এক চুলও নড়বেন না। সরকার যদি দ্রুত কোনো সুনির্দিষ্ট সমাধান না দেন, তবে নির্বাচনের আগ মুহূর্তে এই আন্দোলন বড় ধরনের গণজমায়েতে রূপ নিতে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। এবং সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে যে সেখানে পুলিশের সাথে, ইউনূস বাহিনীর সাথে, মানে পুলিশের সাথে সাথে শোনা যাচ্ছে যে জামাতেরও তারা ছাত্র শিবিরের লোকজন সেখানে চলে গেছে, তারা লাঠি সোঁটা নিয়ে গেছে এবং তাদের সাথে ওখানে লড়াই শুরু হয়ে গেছে। এটা গত রাতে যদিও সরকার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রসংঘকে তাদের দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হবে, তবে সরকারের এই ঘোষণা কিন্তু আন্দোলনকারীদের খুশি করতে পারেনি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গতকাল রাতে জানিয়েছিলেন যে যতক্ষণ না সরকার জাতিসংঘকে চিঠি পাঠানোর বিষয়টি যে কোনোভাবে না দৃশ্যমান বা দালিলিকভাবে নিশ্চিত করছে, ততক্ষণ তারা যমুনার সামনে থেকে সরবেন না। আর আজ সকালে সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে প্রস্তাব দেওয়ার ঘোষণা জানার পর তারা আন্দোলন
কিন্তু শিথিল করেনি এবং বিক্ষোভও তারা সেখান থেকে বন্ধ করার ঘোষণা দেয়নি। আন্দোলনকারীদের পক্ষ থেকে জাবের আজ সকালে সাংবাদিকদের জানিয়েছিলেন যে তারা সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, তবে একে কেবল আশ্বাস হিসেবে দেখতে চান না। তারা চাইছেন জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে না আসা পর্যন্ত বা এই প্রক্রিয়ার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। অর্থাৎ বিক্ষোভ অবস্থান নির্বাচনের আগে প্রত্যাহার করা হচ্ছে না, বরং নির্বাচনের উত্তেজনার মধ্যে এই তদন্তের বিষয়টি চাপা পড়ে যেতে পারে এবং নির্বাচন হয়ে গেলে বিষয়টা একেবারে ধামাচাপা পড়েও যেতে পারে। এই ভয়ে বিক্ষোভ শুধু যে চলবে তাই নয়, আগামী দিনে আরো জোরালো করে হবে এই বিক্ষোভ। গতকাল পুলিশ কর্তারা আন্দোলনকারী সংখ্যার স্বল্পতা দেখে একটু চুটকি নিয়েছিলেন। জাবেরকে পুলিশ কর্তা বলেন, 144 ধারা ভাঙার অপরাধে পুলিশ বাধ্য হয়ে ব্যবস্থা নিতে পারে। জাবের তখন নাকি পাল্টা বলেন, লাঠি পেটা করবেন কিংবা জল কামান চালাবেন, এই তো? পুলিশ অফিসার নাকি হেসে জবাব দেন, এই কজনের জন্য জল কামান চালানো খরচে পোষাবে না। জাবের তখন পাল্টা বলেন, খরচ পোষাতে কত লাখ লোক চাই, কত লোকের জমায়েত চাই সেটা আমাদের বলবেন, 2 ঘন্টার মধ্যে লোক জড়ো করে নিয়ে আসব। এক পর্যায়ে এমনও বলেন জাবের, 5 লক্ষ লোক নিয়ে যমুনা, সংসদ ভবন, সেনা ক্যান্টনমেন্ট ঘেরাও করে আমরা আমাদের ক্ষমতা দেখিয়ে দেব। হয়তো এই আলাপে ভয় পেয়েছে সরকার, তাই দ্রুত জাতিসংঘকে দিয়ে তদন্ত প্রস্তাবে রাজি হয়ে গেছে। জাতিসংঘকে কোনো দেশের একক হত্যাকাণ্ডের তদন্তে আমন্ত্রণ জানানোর ঘটনা বিরল, অতি বিরল হলেও সরকার পরিস্থিতি শান্ত করতে ইনকিলাব মঞ্চের এই দাবিটি মেনে নিয়েছেন। কিন্তু ভবি ভোলেনি, আগেই বলেছি। হাদির ভক্তরা বিক্ষোভ অব্যাহত রেখেছে। আন্দোলনকারীরা এখন আর কেবল ঘরোয়া তদন্তের উপর আস্থা রাখছেন না, তাদের বর্তমান প্রধান দাবি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ, আগেই বলেছি। পুলিশের জমা দেওয়া চার্জশিট প্রত্যাখ্যান, যেহেতু তারা মনে করছেন এতে রাঘব বোয়ালদের আড়াল করা হয়েছে, অর্থাৎ এই হত্যাকাণ্ডে দেশের অভ্যন্তরের রাঘব বোয়ালরাই জড়িত, এটা তারা কিন্তু ঘুরিয়ে বলল। হত্যাকাণ্ডের ঘাতক ভারতে আছে কিনা সে প্রশ্ন এখন পেছনে সরিয়ে রেখে ইনকিলাব মঞ্চ এখন চাইছে নেপথ্য পরিকল্পনাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা, মানে এই নেপথ্য পরিকল্পনাকারীরা দেশেই আছে। আন্দোলনকারীদের মূল যুক্তি হলো, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশীয় তদন্ত সংস্থাগুলো যেমন ডিবি বা সিআইডি এরা প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারবে না। তারা মনে করছেন, ইনকিলাব মঞ্চ মনে করছেন, এই হত্যাকাণ্ডের পেছনে প্রভাবশালী রাজনৈতিক শক্তি এবং দেশের ভেতরের কোনো বিশেষ গোষ্ঠীর হাত রয়েছে, যাদের নাম পুলিশি তদন্তে এড়িয়ে যাওয়া হবে। আপনাদের হয়তো মনে থাকতে পারে, হাদি যখন মারা যান সেই সময় আমি তিনি যখন আহত হন তখন আমি দু তিনটি আমি এপিসোড করেছিলাম এবং সেখানে বলেছিলাম তাকে যারা মেরেছে তারা কিন্তু ওখানেই রয়েছে, তার পরিচিতদের মধ্যে রয়েছে, এই সরকারের মধ্যে রয়েছে, আমি পরিষ্কারভাবে বলেছিলাম। এখন সে এতদিন পরে সে একই কথা ঘুরিয়ে বলছে ইনকিলাব মঞ্চ। তারা বলছে যে পুলিশি তদন্তে যারা জড়িত তাদের নাম এড়িয়ে যাওয়া হতে পারে। এই কথার কি অর্থ দাঁড়ায়? আওয়ামী লীগের কেউ জড়িত হলে পুলিশ কেন এড়িয়ে যাবে? পুলিশ তো লাফিয়ে গিয়ে তাকে ধরবে। সুতরাং ইঙ্গিত এই সরকারের মধ্যে থাকা ব্যক্তিদের নিয়ে। একদিকে ইনকিলাব মঞ্চ যখন হাদি হত্যার অভিযোগের তীর ঘুরিয়ে দিয়েছে সরকারের দিকে, সরকারের ভেতরে থাকা মানুষদের দিকে, তখন উল্টো দিকে সরকারের দিক থেকেও অন্য সংকেত আসা শুরু হয়ে গেছে। উঠে আসছে একটি কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব। এ নিয়ে সরাসরি কোনো অকাট্য প্রমাণ কেউ কোথাও দিচ্ছেন না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর এবং বাইরে থাকা বিভিন্ন মহলের সন্দেহ ও প্রাসঙ্গিক কিছু রাজনৈতিক সমীকরণ বলছে ইনকিলাব মঞ্চের পেছনে আছে আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা সংস্থা র। তারাই নাকি এগিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে। খুব অদ্ভুত লাগছে, তাই না? দেখুন, সন্দেহের এই পটভূমি কেন এই কনস্পিরেসি থিওরি? ইউনূস সরকারের কোনো সমর্থক বা সরকারের গোয়েন্দা সংস্থার মতে এই সন্দেহের পেছনে কিছু যুক্তি কাজ করছে।
12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনকে ঘিরে যখন দেশ প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইনকিলাব মঞ্চের মতো একটি সংগঠনের যমুনা ঘেরাও কর্মসূচি সরকারকে বড় চাপে ফেলে দিয়েছে। এবং যারা সন্দেহ করছেন যে এর পেছনে ভারত কিংবা রয়ের হাত আছে, তারা মনে করেন যদি এই আন্দোলনের ফলে বড় কোনো সংঘর্ষ ঘটে, তবে সরকার দেশে জরুরি অবস্থা জারি করতে বা নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হবে, যা আদতে আওয়ামী লীগের জন্য কৌশলগত সুবিধে বয়ে নিয়ে আসবে। আর আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান কি? আওয়ামী লীগ শুরু থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলে আসছে। অবৈধ সরকারকে অবৈধ বলাটাই স্বাভাবিক। নির্বাচন ভণ্ডুল হওয়া বা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়া তাদের জন্য পুনরায় রাজনীতিতে ফেরার একটা সুযোগ তৈরি করে দিতে পারে। এবং এবং ভারতের যোগসূত্র নেই গুঞ্জন এ কারণেই। বাংলাদেশের রাজনীতিতে ভারতের গোয়েন্দা সংস্থা রর প্রভাব নিয়ে দীর্ঘদিন, মানে ওই যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যেটা বলছি, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, তার প্রভাব নিয়ে দীর্ঘদিনের একটা বিতর্ক রয়েছে। যাই কিছু হয় সব, মানে যা কিছু ঘটে গিন্নি বটে, গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। তো এখানেও হয়েছে তাই। যাই ঘটুক না বাংলাদেশে, তার পেছনে রয়ের হাত দেখা হয়। বর্তমান প্রেক্ষাপটেও সন্দেহ করা হচ্ছে যে ভারতের স্বার্থে বাংলাদেশে একটি স্থিতিশীল কিন্তু বন্ধুত্বপূর্ণ সরকার প্রয়োজন। যদি বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে বড় পরিবর্তনের দিকে যায় এবং সেই যাওয়াটা যদি ভারতের অনুকূলে না হয়, তবে অস্থিতিশীলতা তৈরি করে সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা বা নিয়ন্ত্রণ করার চেষ্টা ভারতের থাকতেই পারে। আর এই লক্ষ্যগুলোকে সামনে রেখে ইনকিলাব মঞ্চকে নাকি খাড়া করেছে এবং আওয়ামী লীগ। তাদের মতে ইনকিলাব মঞ্চ বর্তমানে চর বা দালালে পরিণত হয়েছে এই আওয়ামী লীগ এবং ভারতের। তবে এখানেও কিছু প্রশ্ন আছে। ইনকিলাব মঞ্চ নিজেই ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত। তারা প্রায়ই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেয়। তাই তাদের সঙ্গে রয়ের যোগসাজশের তত্ত্বটি কিন্তু খুব একটা মেনে নেওয়া যায় না। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গেও যে ইনকিলাব মঞ্চের ইতিহাসটাও কিন্তু খুব একটা সুবিধের নয়, ভালো নয়। ইনকিলাব মঞ্চ মূলত আওয়ামী লীগ বিরোধী একটা প্ল্যাটফর্ম। তারা জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম সক্রিয় শক্তি ছিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা সোচ্চার ছিল। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জন্য তারা সরাসরি আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের দায়ী করে আসছে। ভারতে খুনির পালাবার কথা তারাই বলেছে। কিন্তু সরকারের তরফ থেকে উপদেষ্টা নাহিদ ইসলাম বা মাহফুজ আলমরা বিভিন্ন সময়ে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র নিয়ে সতর্ক করেছেন। তবে তারা সুনির্দিষ্টভাবে ইনকিলাব মঞ্চকে আওয়ামী লীগ বা ভারতের এজেন্ট হিসেবে সরাসরি অভিযুক্ত করেননি এখনো। কিন্তু সন্দেহের একটা কাঁটা তাদের কথার মধ্যে আছে এবং সে কাঁটা কিন্তু ইনকিলাব মঞ্চকে লক্ষ্য করেই। মনে রাখতে হবে, হাদি কিন্তু ঢাকা ৮ আসন থেকে এনসিপি বা জামাতের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এবং এটাও মনে রাখতে হবে, এমন অনেক ঘটনা ইতিহাসে ঘটেছে যা আপাতভাবে প্রচণ্ড শত্রুতা, কিন্তু আড়ালে গভীর সম্পর্ক এবং যোগাযোগ থাকে অনেকের মধ্যে। অর্থাৎ আপাত শত্রুতা হয় গোপন সম্পর্ক আড়াল করার জন্যে। যেভাবে হাদির হত্যার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ ও ভারতকে জড়িয়ে অভিযোগে নেমে পড়েছে ইনকিলাব মঞ্চ প্রমাণ ছাড়াই, তাতে এমন সম্ভাবনা উঠেই যায়। রাজনীতিতে একটি অত্যন্ত গভীর ও জটিল দিক হলো এটা। রাষ্ট্রবিজ্ঞানে একে কি বলে জানেন? একে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন বা নিয়ন্ত্রিত বিরোধিতা, কন্ট্রোলড অপোজিশন। ওসমান হাদির হত্যাকাণ্ডের পর ইনকিলাব মঞ্চের ভূমিকা নিয়ে যে সন্দেহগুলো জোরালো হচ্ছে তা যুক্তিহীন এমন নয়। প্রথমত, প্রমাণহীন দ্রুত অভিযোগ। হত্যাকাণ্ডের তদন্ত যখন শুরুই হয়নি, সঙ্গে সঙ্গেই প্রায় বলেছে যে এটা ভারত করেছে এবং আওয়ামী লীগ করেছে। তাদেরকে ভারত এবং লীগকে জড়িয়ে আক্রমণাত্মক প্রচারণা চালানো, এটা অনেককে ভাবিয়ে তুলেছে। যদি এটা সত্যি আওয়ামী লীগের কাজ হতো, তবে তারা সাধারণত এ ধরনের চাঞ্চল্যকর খুনের দায় নিতে প্রত্যক্ষভাবে যেভাবে খুন হয়েছে ওইভাবে খুন করতেন না। অভিযোগের তীরের অভিমুখ এমনভাবে সেট করা হয়েছে যা সাধারণ মানুষের আবেগকে, মানে ভারত বিরোধিতাকে খুব সহজে উস্কে দেয়। সমালোচকরা মনে করেন এটা পরবর্তীকালে একটা কন্ট্যাক্টে আসা, কিংবা হয়তো কন্ট্যাক্ট ততক্ষণে হয়ে গেছে, সেই জন্যই এই জিনিসটা করা হয়েছে, জনমনে একটা অস্থিরতা তৈরির চেষ্টা, এবং এই চেষ্টার মাধ্যমে 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে অনিশ্চিত করে দেয়া। দ্বিতীয়ত, কেন রাগ ইনকিলাব মঞ্চের?
কারণ ক্ষমতার মধু ও বঞ্চনার তত্ত্ব। ইনকিলাব মঞ্চ মূলত জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সামনে আসা একটা শক্তি। অনেকের মতে গণ অভ্যুত্থানের পর যখন উপদেষ্টা পরিষদে বা রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ইনকিলাব মঞ্চকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, তখন থেকেই তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, আর এজন্য তারা নিয়েছে একটা বিপরীতমুখী অবস্থান। সবার আগে বাংলাদেশ বা আধিপত্যবাদ বিরোধিতার নাম দিয়ে তারা এমন এক উগ্র অবস্থান নিচ্ছে যা প্রকারান্তরে ইউনূস সরকারকে অস্থিতিশীল করছে, সরকারকে বিব্রত করতে জাতিসংঘের তদন্ত দাবি করছে। আলোচনা শেষ করি। ইনকিলাব মঞ্চ সম্পর্কে উঠে আসা অভিযোগ সত্য নাকি মিথ্যা এটা সহজে বলা যাবে না, তবে সপক্ষে বা বিপক্ষে দুতরফে উঠে আসা দুই অভিযোগের মধ্যেই কিন্তু বাস্তবিকতা রয়েছে, ফুৎকারে উড়িয়ে দেওয়ার নয়। আর নয় বলে আজকে এই কিছু আগে পাওয়ার খবর, যা একটুখানি বলেছি, সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চের উপরে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, এবং সঙ্গে তাদের থেকে বেশিভাবে ছুটে এসছে জামাতের ছাত্র শিবিরের লোকজন। ইতিমধ্যে যমুনার ওখানে মারামারি শুরু হয়ে গেছে এবং রীতিমতো সেখানে সংঘর্ষ চলছে। যমুনার সামনে গতকাল রাত থেকে যা ঘটছে তা শুধু একটা হত্যাকাণ্ডের বিচারের দাবি বলে মনে হচ্ছে আপনার কাছে? আমার মনে হচ্ছে না। মনে হচ্ছে এক হাদিকে দিয়ে সরকার যেমন প্রথম থেকেই ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে, তাকে রাজনীতিতে উল্লেখযোগ্য করে, তাকে হত্যা করে এবং শেষ পর্যন্ত আবার তার হত্যার দাবিতে লোক জড়ো করে সরকার কি নির্বাচন ঠেকানোর উপায় তারা করছে কিনা, চলুন দেখা যাক। হাদি প্রসঙ্গ তো শেষ হয়ে যাওয়ার কথা, কারণ তার ভাইকে যুক্তরাজ্যে নিয়োগ দেওয়া হয়েছে, তার স্ত্রীকে ফ্ল্যাট দেওয়া হয়েছে এবং হাদির জন্য যা যা করার দরকার তা তো করা হয়ে গেছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে। কিন্তু আজ শুক্রবার প্রধান উপদেষ্টার দপ্তরের নির্দেশে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। কয়েকজন আহত, পরিস্থিতি উত্তপ্ত, শোনা যাচ্ছে একজন গুলিবিদ্ধ, জুমা নামের কাউকে হেনস্থা। এই হামলার পর প্রশ্নটা উঠতেই পারে যে হাদিকে সৃষ্টি করেছে সরকার, হাদিকে হত্যা করেছে সরকার, এবং এখন হাদির বিচারের অজুহাতে নির্বাচনও ঠেকাতে চাইছে কি সরকার? একটু পেছনের দিকে তাকালে সমীকরণটা খুব অদ্ভুত এবং নিষ্ঠুর মনে হবে। এই সরকারই কিন্তু হাদিকে শহীদ বা জাতীয় বীরের মর্যাদায় আসীন করেছিল, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয়েছে, জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ হাদিকে আইকন হিসেবে সৃষ্টি করার পেছনে সরকারের একটা প্রচ্ছন্ন হাত, সম্মতি ছিল। শুধু তাই না, এটা প্রকাশ্য ছিল এবং এটা নিয়ে কোনো রাগঢাক ছিল না। অথচ আজ যখন সেই হাদির পরিবার এবং তার অনুসারীরা বিচারের দাবিতে রাস্তায় নামলো, তখন তাদের উপর নেমে এসেছে রাষ্ট্রের নির্দেশে হামলা। খুব ঠান্ডা মাথায় ভাবলে এটা ভয়ঙ্কর প্যাটার্ন চোখে পড়বে আপনার। আমরা জানি যে হাদিকে সৃষ্টি করেছে সরকার, পরিস্থিতির মার প্যাচে হাদিকে বলি হতে হয়েছে, আর এখন সেই হাদি হত্যার বিচার চাওয়া মানুষগুলোর উপর চড়াও হয়ে সরকার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এবং কেন সৃষ্টি করতে চাইছে? উত্তরটা সম্ভবত 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখের মধ্যে লুকিয়ে আছে, যা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে সরকার নির্বাচন চায় না। গ্রামের চায়ের দোকানের সেই সাধারণ মানুষের কথা ভাবুন, সে দেখছে নির্বাচনের নাম গন্ধ নেই, অথচ সরকার বলছে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। প্রধান রাজনৈতিক শক্তিগুলো মাঠের বাইরে, মাঠ তেমন গরম নয়, মানুষ ধরে নিয়েছে এটা একটা ভাগাভাগি নির্বাচন হবে, কিন্তু সরকার বা তার পেছনের কুশীলবরা সম্ভবত সেই ভাগাভাগিতেও সন্তুষ্ট হতে পারছে না, অথবা তাদের ক্ষমতার মেয়াদ আরো দীর্ঘায়িত করার প্রয়োজন অনুভব করছে। আর নির্বাচন পেছানো বা ভণ্ডুল করার সবচেয়ে বড় মোক্ষম অস্ত্র কি বলুন তো? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আরো কিছু লাশ। যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের উপর পুলিশের হামলাটা আসলে সে কারণেই। তারা তো কোনো সহিংসতা করছিল না, হাদির স্ত্রী, পরিবার এবং সহযোদ্ধারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিল বলে তারা বলছে। তাদের দাবিটাও খুব পরিষ্কার, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত। সরকার যদি স্বচ্ছ হতো তবে এই দাবি মেনে নিতে বা অন্তত আলোচনার টেবিলে বসতে বাধা কোথায় ছিল? ঠিক আছে, হাদির জন্য তো পুরস্কার যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে, যেমন জুলাই সন্ত্রাসীদের জন্য পুরস্কার যা দেওয়ার তা তো দেওয়াই হয়ে গেছে। কিন্তু না, আলোচনার বদলে এলো কি লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড। তাও আবার অভিযোগ উঠছে যে খোদ প্রধান উপদেষ্টার দপ্তরের নির্দেশে এই অ্যাকশন নেওয়া হয়েছে। এর মানে কি এই নয় যে সরকার চাইছে না এই ঘটনাগুলো শান্ত হোক, পরিস্থিতি শান্ত হোক? সরকার কি চাইছে না যে এই আন্দোলনটা আরো স্ফুলিঙ্গ অবস্থায় চলে যাক, আরো ভয়াবহ হয়ে উঠুক? সরকার তো তাই চাইছে বলে মনে হয়। দেশে এখন নির্বাচনের পরিবেশ নেই বলার সুযোগ খুঁজছে না সরকার। আপনার কি মনে হয় তা না?
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ যখন বলেন হাদি হত্যার 50 দিন পেরিয়ে গেলেও বিচারের কোনো অগ্রগতি নেই, তখন সেটা কেবল তাদের ক্ষোভ নয়, রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতির প্রতি আঙুল তুলছে তারা। 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, কিন্তু মূল হোতারা ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু এই যে ধরি মাছ না ছুঁই পানি অবস্থা, এটা কি ইচ্ছাকৃত? বিচার ঝুলিয়ে রেখে, রাজপথ উত্তপ্ত রেখে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা কোনো সুদূর প্রসারী নীল নকশা কিনা, এরকম প্রশ্ন কিন্তু সরকার ঘনিষ্ঠ বিদেশি সাংবাদিক, বিদেশি ইউটিউবাররা প্রশ্ন তুলেছেন। এবং আপনি সেটা ফেলে দিতে পারবেন না, সরকারের ভেতরে এবং বাইরে কিছু প্রভাবশালী ব্যক্তি নাকি যারা অফিসিয়াল পদে না থেকেও ছড়ি ঘুরাচ্ছেন, তাদের ক্ষমতা খর্ব করার যে দাবি উঠেছিল তা এখন আরো প্রাসঙ্গিক মনে করছেন। এবং সেই সাংবাদিক প্রশ্ন তুলেছেন যে এদেরকে না সরালে নির্বাচন হবে না, তারা হতে দেবে না। এই অদৃশ্য হাতগুলোই নাকি হয়তো এরাই হাদিকে ইস্যু করে বা ইস্যু হিসেবে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। এটা ভুল কথা, ঘোলা পানি নয়, পানি পরিষ্কার, সবকিছুই পরিষ্কার। এক হাদিকে দিয়ে আবেগের রাজনীতি উস্কে দেওয়া হয়েছিল, আবার সেই আবেগের আগুন নেভাতে গিয়ে বল প্রয়োগের মাধ্যমে সংঘাত তৈরি করা হচ্ছে। দিন শেষে লাভবান হচ্ছে কারা? যারা নির্বাচন চায় না তারা। এবং নির্বাচন কেন চায় না সরকার, তা তো আপনি বুঝতেই পারছেন। প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে একটা কৃত্রিম নির্বাচন আয়োজনের চেষ্টায় মিতেই জনমনে কোনো আস্থা তৈরি করতে পারছে না। তার উপর নির্বাচনের মাত্র এই 1 সপ্তাহ নেই, এই ধরনের পুলিশি অ্যাকশন সরকারের গণতান্ত্রিক মুখোশটা একেবারে খসিয়ে দিয়েছে। যে সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল বলে দাবি করা হয়, সেই সরকারই যখন আন্দোলনকারীদের উপর সাউন্ড গ্রেনেড মারে, তখন বুঝতে বাকি থাকে না যে ক্ষমতার চরিত্র বদলায় না, কেবল চেহারা বদলায়। এখন সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হলো এই সংঘাত কি এখানে থামবে? ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে বিচার না পাওয়া পর্যন্ত তারা সরবে না। অন্যদিকে সরকারও হার্ডলাইনের ইঙ্গিত দিয়েছে। এই মুখোমুখি অবস্থানে যদি আরো কোনো প্রাণহানি ঘটে বা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে 12ই ফেব্রুয়ারি নির্বাচন তো সম্ভব হবে না, যে কথা আমরা সবসময় বলছি। নাকি তখন জাতির সামনে এসে সরকার প্রধান অসহায় ভঙ্গিতে বলবেন দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে নির্বাচন স্থগিত করা হলো। শাসকরা যখন ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, তখন নিজেরাই সংকট তৈরি করে। ওসমান হাদি এখন আর কেবল একজন ব্যক্তি নন, তিনি ক্ষমতার রাজনীতির নির্মম শিকার বলতে পারেন, বলিও বলতে পারেন। তাকে ব্যবহার করা হয়েছে আবেগের বারুদ হিসাবে, এখন আবার তাকে ব্যবহার করা হচ্ছে সংঘাতের উপলক্ষ হিসাবে। এক হাদিকে কেন্দ্র করে যে আগুন যমুনার সামনে শুরু করেছিলেন ডক্টর ইউনূস নিজে, এবং সেই আগুন এখন আবার জ্বলছে। সেই আগুনের ধোঁয়ায় নির্বাচনের ব্যালট বাক্স দেখা যাচ্ছে না চোখে। সাধারণ মানুষ দর্শক হয়ে দেখছে আর ভাবছে এ কোন নাটকের মঞ্চায়ন হচ্ছে ভাই, যার শেষ অঙ্কে গণতন্ত্রের মৃত্যু লেখা আছে। সরকার কি তবে এক হাদি দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াকে একেবারে বানচাল করে দিতে চাইছে? সময় খুব কম, কিন্তু উত্তরটা পরিষ্কার হয়ে উঠছে ক্রমশ। সেটা খুব সুখকর নয়। আমি যে কথা বারবার প্রথম থেকে বলেছি, নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, সুতরাং আমার জায়গা থেকে আমি সরিনি, এবং সেটা দেখতে পাচ্ছি আমি। পুরো ঘটনা প্রবাহ দেখলে হাদির রক্ত এখন রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা হচ্ছে। সরকারের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা, তার হত্যাকাণ্ডের বিচার করা, কিন্তু এখন ইস্যু দিয়ে নির্বাচনের পথ রুদ্ধ করার বন্ধ করার চেষ্টা চলছে। উত্তরটা পরিষ্কার না হলে গণতন্ত্রের ভবিষ্যৎ আরো অন্ধকার। পরিস্থিতি এখন উত্তপ্ত, পরবর্তী কর্মসূচি ঘোষণা হতে পারে। দেশের রাজনীতি কোন দিকে যাবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজবো বারবার। দেখা হবে। অর্থাৎ শাহবাগ মোড় আবারও উত্তপ্ত হয়েছে, আবারও রক্ত ঝরেছে, আবারও কাঁদানে গ্যাসের গন্ধে আহত হয়েছে শত মানুষ, আবারও হাসপাতাল ভর্তি হয়েছে শত শত বিপ্লবীদের রক্তে। হাসিনা তো বাংলাদেশে নেই, তাহলে এই রক্ত ঝরালো কারা? হাসিনার পুলিশ বা পেটোয়া বাহিনী তো নেই, তাহলে এই গুলি চালালো কারা? এর উত্তর যদি খুঁজতে চাই, তবে নিজেকেই থুতু দিতে হবে, অর্থাৎ নিজের ছায়াকে নিজেই গালি দিতে হবে। 2000-এর অধিক ছাত্র জনতা, 40,000-এর অধিক এদেশের সবচেয়ে সাহসী প্রাণগুলো যারা আহত হয়েছে, তাদের রক্তের বিনিময়, তাদের কান্নার বিনিময়, তাদের পরিবারের শোকের বিনিময় যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ আজ আবারও রক্তাক্ত হয়েছে। শরীফ ওসমান হাদির মৃত্যুর পর কেবল একটি দাবি ছিল ইনকিলাব মঞ্চের, সেটি হলো বিচার। আমরা দেখেছি ওসমান হাদির মৃত্যুর এতদিন পরও এই রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়নি। এই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অন্যতম একজন বিদেশে থাকা বা আত্মগোপনে থাকা একজন ব্যক্তি বলে দিচ্ছে কি হচ্ছে, আর রাষ্ট্র সেই বক্তব্যটি দিচ্ছে। আমরা দেখছি আমাদের কচুক্ষেতি এজেন্ট মিস্টার জোকার নাইন বিদেশে বসে বলে দিচ্ছে খুনি ভারতে চলে গেছে, আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলছে খুনি বিদেশে চলে গেছে।
আসলে খুনিটাকে ওই ফয়সাল, নাকি রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কেউ, যাদের এই রাষ্ট্র ছুঁইতে পারে না, টাচ করতে পারে না আর কি? প্রশ্ন জনতার অনেক। একটা তরতাজা প্রাণ প্রকাশ্যে রাজপথে গুলি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো একজন বিপ্লবী যারা এই দেশটাকে তৈরিতে প্রাণ দিল, তার বিচার হচ্ছে না বিপ্লব পরবর্তী বাংলাদেশে। এই লজ্জা কার? আমার, আপনার, না আমাদের সবার? আমি মনে করি আমাদের সবার। প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদির জন্য তার ইনকিলাব মঞ্চের তার বন্ধুরা আজ রাজপথে নেমেছিল শরীফ ওসমান হাদির স্ত্রী তার স্বামীর বিচার চাওয়ার জন্য। যে ওসমান হাদি বলে গিয়েছিল, আমি মৃত্যুকে ভয় করি না, যদি আমার মৃত্যু হয় তবে বিচারটা কইলেন। সেই বিচারটা এই রাষ্ট্র করতে পারছে না, অথচ এই রাষ্ট্র শপথ নিয়েছিল জুলাই বিপ্লবের পর হাজার রক্তের উপর দাঁড়িয়ে যে তারা রাষ্ট্রকে সঠিক পথে নেবে, তারা ফ্যাসিস্টদের বিচার করবে, তারা গুম খুন ক্রসফায়ারের বিচার করবে, তারা রাষ্ট্রের ভেতরে থাকা লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের খুঁজে খুঁজে বিচার করবে। কিছু করেনি তারা, বরং এই রাষ্ট্র ক্ষমতা বিক্রি করছে, এই রাষ্ট্র ক্ষমতায় বসে লুটপাট করেছে, বিদেশে টাকার পাহাড় জমিয়েছে। এই রাষ্ট্রে অন্যতম একজন ব্যক্তি যিনি শেষ বয়সে এসে নিজেকে প্রমাণ দিতে চেয়েছিলেন দেশপ্রেমিক, তিনি হয়ে গেলেন এখন দেশদ্রোহী। কারণ তার রাষ্ট্রের প্রতিটি স্তরে তিনি বসিয়েছেন করাপ্টেড লোকদের, ধান্দাবাজ লোকদের, লুবি লোকদের, ফ্যাসিস্টদের, দালালদের। প্রফেসর ইউনূস, আপনাকে বলছি, আপনি বাংলাদেশে একজন ব্যর্থ মানুষ, যিনি সর্বোচ্চ পদে বসে রাষ্ট্রকে ব্যর্থতার দিকে নিয়েছেন। এই রাষ্ট্রে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, পুলিশি ব্যবস্থার মধ্যে আপনি কোনো পরিবর্তন আনতে পারেননি, কেবল পোশাক পরিবর্তন করেছেন। কিন্তু মানুষগুলো তো রয়ে গেছে সেই ফ্যাসিস্ট রেজিমের। তাহলে পোশাক পরিবর্তন করে কাকে পোশাকের নাম করে এই অনেক অর্থ পকেটে ঢেলে দিলেন? প্রিয় দর্শক, ওসমান হাদির জন্য আজ শাহবাগ মোড়ে নতুন করে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনটি থেমে গিয়েছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর। এরপর সেই আন্দোলনটি আবার নতুন করে দানা বাঁধে যখন রাষ্ট্র ওসমান হাদির বিচার বন্ধ করে দেয়, বা নামকে অস্তে অথবা নাটকীয় কিছু বক্তব্যের মাধ্যমে ফাইল চাপা দেওয়া শুরু করে। যখন তারা মাঠে নামে, তাদের উপর অকথ্য নির্যাতন করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চলেন আমরা কিছু দৃশ্য দেখে আসি, তারপর আপনাদের বাকি খবরটা দেওয়ার চেষ্টা করব। হাসিনার পুলিশ তো দেখেছেন আপনারা গত 15.5 বছরে। দেখেন সেই হাসিনার পুলিশদের একটা মেয়েকে কিভাবে রাস্তায় পেটাচ্ছে পুলিশ। মেয়েটা কি করছে ফুটেজ দেখে বলে। এই যে লাঠি দিয়ে মেয়েটাকে পুলিশ পেটালো, এই পুলিশের ব্যবস্থা কেউ নেবে? রাষ্ট্র নেবে? ইউনূস সাহেবকে নেবেন, যিনি সবচেয়ে সুন্দর সুন্দর বক্তব্য দেন, তিনি উন্নত বিশ্বের আদর্শ নিয়ে বাংলাদেশকে আদর্শিত করতে এসছেন। তিনি কি জবাব দেবেন? ফুটেজটা আরেকবার চেক করেন কিভাবে মেয়েটাকে মারছে। পুলিশ বিক্ষুব্ধ ছাত্রদের পেটাচ্ছে আর বলছে, আয় 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 হাদির লাশ নিয়ে যা। তাহলে হাদিকে মেরেছে কারা? হাদির লাশ ফেরত দিতে চাইছে পুলিশ। এই পুলিশের চেহারা আমি আপনাদের দেখাবো, একটু ওয়েট করেন। তার বিরুদ্ধে দ্রুত পুলিশ ব্যবস্থা নেবেন, অথবা পুলিশের বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নেব। কারণ এই রাষ্ট্র পুলিশকে আমরা ছেড়ে দিইনি, বরকা দেইনি। দেখেন এই ছেলেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি বলছে আয় 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 হাদির লাশ নিয়ে যা। আপনারা অডিওটা আরেকবার শুনলে বুঝবেন, আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি। সত্য পুলিশ দর্শক,
এই ঘৃণ্য কাজের কি জবাব দেবে আমাদের পুলিশ বাহিনী, যারা 15.5 বছরে লুকিয়েছিলেন, আত্মগোপনে ছিলেন, মুক্তি চেয়েছিলেন আমাদের কাছে যে এই রাষ্ট্র মুক্ত হলে তারা স্বাধীনভাবে চেয়ারে বসবেন। তাদেরকে সেই চেয়ার উপহার দেয়া হলো, আর সেই চেয়ারে বসে তারা নিজেরাই ফ্যাসিস্ট হয়ে গেলেন। ইউনূস যেন আবার হাসিনা হয়ে গেল, কসাই হয়ে গেল। আমাদের জাবের, ইনকিলাব মঞ্চের হাদির পরবর্তী যে ছেলেটা দায়িত্ব নিয়েছে, জাবেরকে প্রকাশ্যে গুলি করা হলো। ঝুমাকে, আমাদের আরো অনেক বোনকে বুট দিয়ে পুলিশ পালিয়েছে, বেদম পেটানো হয়েছে তাদেরকে। অপরাধ কি বলেন তো? তারা কি বলেছে? আমি আবার দেখছি আমার অনেক বিএনপির বন্ধুরা বলছে এরা নাকি মব করতে নেমেছে, পুলিশ মেরে ভালো করেছে। ভাই, এই বক্তব্যগুলো দিয়ে বিএনপির আরো পুংটি মেরে দিচ্ছেন আপনারা। 12 তারিখে ফলটা পাবেন। এই গর্ধব মাথা পচা লোকগুলো বিএনপির একদম পুংটি মেরে ছেড়ে দিয়েছে। মানুষের সিম্পেথি, মানুষের ভালোবাসা যেদিকে, আপনাদের বিপরীতে দাঁড়ান কেন? লন্ডন থেকে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ওয়াহিদুজ্জামান, একসাথে আমরা বিএনপির অ্যাক্টিভিজম করছি। তিনি কটাক্ষ করছেন তার ফেসবুকে, আমি দেখলাম। আমি তাকে আজকে ইচ্ছা করে আনফ্রেন্ড করে ব্লক মেরে দিয়েছি। এসব মাথা পচা লোকদের দিয়ে আসলে দেশ চলবে না। ওয়াহিদ ভাই, শ্রদ্ধা রেখে বলছি,